এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে ওসমান হাদি। আইসিইউ অ্যাম্বুলেন্সে নেওয়া হলো এভার কেয়ার থেকে। সঙ্গে আছেন বড় ভাই ও ইনকিলাব মঞ্চের সদস্য। উন্মোচন হলো হামলাকারীদের পালানোর রুট। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ। সীমান্ত পারের বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি। আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন সিইসি। শঙ্কা নেই ভোট নিয়ে, ইসি চাহিদা মতো অর্থ বরাদ্দের কথা জানালেন উপদেষ্টা। মহান বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। শ্রদ্ধা নিবেদনের আয়োজন নির্বিঘ্ন রাখতে চায় স্তরের নিরাপত্তা। অস্ট্রেলিয়ায় ইহুদিদের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15। হামলাকারী বাবা ছেলের নাম জানালো অজি পুলিশ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত সংবাদ জানাবো। উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। দুপুর 1:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে বিমানবন্দর থেকে 2 সদস্যের মেডিকেল প্রতিনিধি দল এভার কেয়ার হাসপাতালে গিয়ে হাদির শারীরিক অবস্থা যাচাই ও চিকিৎসকদের সাথে কথা বলছেন। বেলা 1:30টার দিকে রওনা হবার কথা থাকলেও কিছুটা বিলম্বে রওনা করে এয়ার অ্যাম্বুলেন্সটি। হাদির সঙ্গে গেছেন তার বড় ভাই ও ইনকিলাব মঞ্চের সদস্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। যাচ্ছি তার কাছে। রেজা, কি আপডেট এখনকার? কখন নাগাদ এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর পৌঁছাবে, কিছু জানতে পেরেছেন? মারফি, আমি বেশ কয়েকটি সবশেষ হালনাগাদ তথ্য আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। প্রথমত, একটু আগেই কিন্তু উড্ডয়ন করেছে হাদিকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি, এবং তারপর পরই সরকারের পক্ষ থেকে একটি গণমাধ্যমে কথা বলা হয়েছে এবং সেই গণমাধ্যমে বিশেষ করে জানানো হয়েছে যে হাদির বেশ কয়েকটি শারীরিক উন্নতির কথা কিন্তু তারা জানিয়েছেন। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন, সেটিও কিন্তু একই সাথে জানিয়েছেন। তাকে বহনকারী মূলত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, এই অঞ্চলের বিখ্যাত হাসপাতাল বলা হয় অনেকটা, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে যেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি মূলত বেশ অত্যাধুনিক এবং সেখানে তাকে যে সাপোর্ট, শারীরিক যে সাপোর্টের দরকার রয়েছে, ভেন্টিলেশন থেকে শুরু করে সব ধরনের সাপোর্টে কিন্তু তাকে সরবরাহ করা হবে। এবং একই সাথে বলা হচ্ছিল যে শারীরিকভাবে বেশ কয়েকটি জায়গাতে কিন্তু তার উন্নতি হয়েছে এবং সরকারের পক্ষ থেকে নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। মূলত গতকালকে সিঙ্গাপুরের, অর্থাৎ সিঙ্গাপুরের জাতীয় যে হাসপাতাল রয়েছে জেনারেল হাসপাতাল, সেই জেনারেল হাসপাতালের সাথে টেলিকনফারেন্সের মাধ্যমে হাদির শারীরিক অবস্থা নিয়ে একটি আলাদা বৈঠক হয় বাংলাদেশে অবস্থানরত মেডিকেল বোর্ডের। তারপরেই মূলত তারা একটি সিদ্ধান্তে আসে যে তাকে স্থানান্তর প্রক্রিয়াটি করা হবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য আসলে নিয়ে যাওয়া সম্ভব। ফলে একটি আশার কথা হচ্ছে যে হাদির বেশ কয়েকটি শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। তিনি গণমাধ্যমে জানাচ্ছিলেন সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং সবাই আশা করছে, যদিও তিনি বলেছেন দেশবাসীকে দোয়া করতে। তিনি একটি জায়গায় খুবই জোর দিয়ে বলেছেন যে হয়তো হাদি আবারও হয়তো সুস্থ হয়ে ফিরবেন সিঙ্গাপুর থেকে, তবে একটু সময় সাপেক্ষ, কিন্তু সেখানে নিবিড় তত্ত্বাবধান এবং উন্নত চিকিৎসার সকল ধরনের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে আলাদাভাবে গ্রহণ করা হয়েছে এবং সেটি নিশ্চিত কিন্তু আলাদা একটি তত্ত্বাবধান, একটি নিবিড় যে পরিচর্যার মাধ্যমে তাকে রাখা, সেটি করা হবে। ঠিক ঘন্টা তিনেকের মতো বা তারও একটু বেশি সময় লাগতে পারে ঢাকা থেকে সিঙ্গাপুরের যে নির্ধারিত সময়সূচি বা সময়কাল সেটির ক্ষেত্রে। তবে 3-3.5 ঘন্টার মধ্যে, অর্থাৎ একটু আগে যেহেতু এটি উড্ডয়ন করেছে এবং সেই উড্ডয়নের ক্ষেত্রে অর্থাৎ এটি প্রায় 1:45 নাগাদ এখান থেকে উড্ডয়ন করেছে এবং সেক্ষেত্রে কিছুটা
3 থেকে 3.5 ঘন্টার মধ্যে মূলত সেটি সেখানে পৌঁছাতে পারে। এবং সেটি সেখানে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, মূলত সেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে বিশেষ ধরনের সাপোর্ট রয়েছে, অত্যাধুনিক সাপোর্ট রয়েছে, অর্থাৎ রোগীকে তার স্থিতিশীল অবস্থা ধরে রাখবার জন্য বেশ কিছু কার্যক্রম কিন্তু সেখানে থাকবেন। এবং বলা হচ্ছে সেখানে একজন চিকিৎসক রয়েছেন এবং একই সাথে নার্স রয়েছেন এবং তার দুজন সফরসঙ্গী হিসাবেও কিন্তু থাকছেন। তার সফরসঙ্গী হিসেবে অর্থাৎ পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই থাকছেন এবং ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধিও কিন্তু সেখানে থাকছেন। ফলে সেই জায়গাটিতে অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সটি আছে সেটি খুব যে বড় পরিসরেও আছে এমনও নয়, তবে সেটি নির্বিঘ্নে শেষ করে হয়তো যে কার্যক্রমটি রয়েছে সেটি কার্যক্রমটি শেষ করে ঠিকভাবেই হয়তো সিঙ্গাপুরে অবতরণ করতে পারবে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এবং তারপরেই তার যে উন্নত চিকিৎসা বা চিকিৎসার প্রক্রিয়ার যে ধরন পাল্টে দেওয়া বা আরও বেশি সহায়ক কার্যকর হয় যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা সেগুলো গ্রহণ করা হবে। মারফি। আর রেজা, আপনাকে ধন্যবাদ সেখানকার সবশেষ আপডেট আমাদের জানানোর জন্য। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরও আগে। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত। এই ঘটনায় 1-2 নয়, নানা পর্যায়ে জড়িত আরও অনেকে। কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর তার খোঁজ করেছেন সহকর্মী মশিউর অনিক। 12 ডিসেম্বর 2025 শুক্রবার জুমার নামাজের পর অটোরিকশায় করে যখন ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে বাইতুস-সালা জামে মসজিদের সামনে পৌঁছান, ঠিক তখনই সেখানে পৌঁছায় আগে থেকে ফলো করতে থাকা মোটরসাইকেলের 2 আততায়ী। প্রশ্ন হলো, এত সিসি ক্যামেরা, এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজধানীতে দিনে দুপুরে কিভাবে এমন একটা কর্মসংগঠিত করে পালিয়ে যেতে পারে আততায়ীরা? যমুনা টেলিভিশন সেই আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করবে। আমরা একটু দেখতে চাই ম্যাপের এই জায়গাটাতে, যেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে সোজা পল্টন দিয়ে বিজয়নগর এলাকায়। এবং অনেকগুলো গলিগলা থাকার কারণেই সেখান দিয়ে হারিয়ে ফেলাও খুব সহজ আততায়ীদেরকে। যদি সিসিটিভি পর্যালোচনা করা যায় তাহলে খুঁজে বের করা সম্ভব হতে পারে শেষ অবস্থান কোথায় ছিল আততায়ীদের। সময় দুপুর 2:20। বক্স কালভার্ট রোডের বাইতুস-সালা জামে মসজিদের সামনে দিয়ে রিকশায় করে উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি ও তার রাজনৈতিক সহকর্মীরা। হাদির রিকশায় ছিল তিনি নিজে সহ আরও একজন। হঠাৎ মোটরসাইকেলের 2 আততায়ী পেছন থেকে গুলি ছোড়ে ওসমান হাদির মাথাকে লক্ষ্য করে। এরপরই দ্রুত বেগে হাদির রিকশা পেরিয়ে পালিয়ে যায় আততায়ীরা। এরপর মোটরসাইকেল কোন রুট ধরে কোথায় গিয়েছিল? আরও কয়েকটি ভবনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে মোটরসাইকেল সোজা রাস্তা ধরে পেরিয়ে যায় বক্স কালভার্ট রোড ও মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে। এরপর বক্স কালভার্ট রোডের মূল সড়ক পেরিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় সেগুনবাগিচার দিকে। সেখান দিয়ে বের হওয়ার কয়েকটি রাস্তার মধ্যে একটি হচ্ছে গুলিস্তান, অন্যটি বিজয়নগর এবং সোজা শিল্পকলা। মোটরসাইকেলটি সোজা শিল্পকলার রাস্তা ধরে ভেতরে চলে যায়। সেখান দিয়ে বের হওয়ারও আরও 3টি রাস্তা, তার মধ্যে শিল্পকলা ভবন, অন্যটি প্রেস ক্লাব এবং আরেকটি কাকরাইল মসজিদ সড়ক। ঠিক কোন পথে গেছে মোটরসাইকেলটি? সেগুনবাগিচা এলাকার আরেকটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে মোটরসাইকেলটি এগিয়ে যায় শিল্পকলা একাডেমির রাস্তা ধরেই। যেভাবে দেখছি এইভাবে সেমটাই। আর কয়েক জায়গায় দেখলাম যে অবস্থা, এই অবস্থা আমি দেখছি, কিন্তু ফেসটা পুরো ভাসে না। সব জায়গার মধ্যে দেখলাম যে ফেসটা তার ভাসে না, যে স্পিডে আসছে ওই স্পিড আরও স্লোভাবে আসলে সে তো শ্যুট করে মানে তারা উড়ে করে চলে গেছে গা। আমি ধরতে গেলাম, পুলিশে আমারই আগে হেরস্তা করবো যে আপনি কি দেখছেন, কি জানেন, আপনি সাক্ষী দেন, আপনি থানায় চলেন। এই কারণে, বিশেষ করে এই কারণেই মনে করেন বলে কেউ আগায় না। শুক্রবারের দুপুর রাস্তায় যানবাহনের সংখ্যা একেবারেই কম। শাহবাগ হয়ে এক রাস্তা ধরেই মোটরসাইকেলটি যায় মিরপুরে। তারপর মিরপুরের পর আর ব্যবহার হয়নি মোটরসাইকেলটি। নাম্বার ধরে এর মালিককে গ্রেফতার করে পুলিশ। সে এখন 3 দিনের রিমান্ডে। ঘটনার পর শুক্রবার মধ্যরাতে সীমান্তে বাড়ানো হয় নজরদারি, আততায়ীরা যেন পালিয়ে যেতে না পারে।
পুলিশ এখনও বলছে বৈধ পথে দেশ ছেড়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। আবার হালুয়াঘাট সীমান্ত থেকে 2 মানব পাচারকারীকে আটকও করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গেছে ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার তথ্য। বাট আমরা ট্রাই করতেছি। তাদের বয়ান অনুযায়ী হালুয়াঘাট সীমান্ত দিয়ে শুক্রবার রাতেই পালিয়েছে ফয়সাল আলমগীর, যে কাজে সহায়তা করেছে আটক দুজনই। মাঝে 2 বার দুটো প্রাইভেট কার বদলের তথ্য পাওয়া যাচ্ছে। তবে কারা তাদের জন্য এসব ব্যবস্থা করে রেখেছিল তাদের খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ফয়সাল ও আলমগীরের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জনের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে বিজিবি। সকালে ময়মনসিংহ সদরে বিজিবি সেক্টর কমান্ডার কার্যালয়ের হলরুমে ব্রিফিং করেন সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিজিবির ধারণা, ধারাবাজার থেকে মোটরসাইকেলে করে হামলাকারীরা সীমান্ত এলাকায় যায়। সেই মোটরসাইকেলটি হালুয়াঘাটের বুটিয়াপাড়া থেকে ফিলিপ নামে একজনের বাড়ি থেকে উদ্ধার করেছে বিজিবি। বর্তমানে ফিলিপকে আটকের চেষ্টা চলছে বলেও জানান সেক্টর কমান্ডার। আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি, তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আরও 2 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মোট 8 জনকে আটক করা হলো বলে জানিয়েছে পুলিশ। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হলে আটকদের মধ্যে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার 2 দিন পর রবিবার মধ্যরাতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় এই মামলা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। মামলার ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে হতে যাওয়া এই প্রতিরোধ সমাবেশে যোগ দিবে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রোববার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এই কর্মসূচির কথা জানায় ইনকিলাব মঞ্চ। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। শনিবার ওসমান হাদির উপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এর সিদ্ধান্ত নেয় দলগুলো। সে সময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ওসমান হাদির হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এজন্য নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই। যথাসময়ে সবাইকে নিয়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলো। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না, যথাসময়ে হবে নির্বাচন। তরুণ ভোটারদের মক ভোটের অনুষ্ঠানে এসব বলেন তিনি। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই, যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সিসি বলেন, ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। জানান, হাদির উপর হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অবনতি হলো কোথায়?
একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল, ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আপনার 5ই আগস্ট 24-এর সাথে তুলনা করুন। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত, দুর্নীতির বিরুদ্ধে যাদের অবস্থান এমন প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান মক ভোটে অংশ নেওয়া তরুণরা। দুর্নীতি দেন হচ্ছে আজে বাজে কাজ যারা না করে এরকম টাইপের মানুষ। সৎ প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর জনগণের জন্য কোন প্রার্থী কি অঙ্গীকার নামা দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। আমাদের কথা ভাববে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থ চিন্তা করবে। আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য তারা কাজ করুক, প্লাস আমরাও যেহেতু দেশের নাগরিক, সেই নাগরিক হিসেবে যে আমাদের প্রাপ্য যে অধিকারগুলো, সেই অধিকারগুলো তার যেন আমাদেরকে বুঝিয়ে দেয় বা আমাদেরকে তারা দেয়। শুধু ভোটদানই দায়িত্ব শেষ নয়, গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করার কথাও বলছেন তরুণ ভোটাররা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ভোট আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা মতো অর্থ বরাদ্দ দেওয়া হবে, এক্ষেত্রে কোনো রিজার্ভেশন থাকবে না, এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় এবার বাজেট বাড়বে। নির্বাচন কমিশন থেকে চাহিদাপত্র পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির বিদেশে চিকিৎসার বিষয়ে উপদেষ্টা জানান, এই বিষয়ে অর্থ সংকট হবে না, মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, $6 বিলিয়ন ঋণ শোধ করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক আছে, স্পর্শকাতর জায়গায় নিরাপত্তা বাড়ানো হবে। কারণ ওদের যা যা লাগবে, ওদের পুরা লজিস্টিক, তারপর অন্যদের যে সে আছে, ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন, গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ, ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই, ওটা ওরা দেবে। তখন আমরা চাই না আমরা যত সুবিধা, যেমন আমরা কালকে ইসের ব্যাপারে তো আমরা রেডি, এই যে হাদির ব্যাপারে বাইরে পাঠাবে, কালকে যখন আমাদেরকে মেসেজ দিল, আমরা বলেছি টাকা পয়সার কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যা হোক এটা ম্যানেজ করে। কাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড, মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা, সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে। লাল সবুজের সাজে সেজেছে সৌধ এলাকা। জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে শুধু সৌধ প্রাঙ্গণই নয়, বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাভারের জনপদ। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। রঙিন আলোতে সাজসজ্জা করেছে, পাশাপাশি আমাদের যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে। এবার সৌধ এলাকা সহ সড়ক মহাসড়কে নেওয়া হয়েছে 4 স্তরে বাড়তি নিরাপত্তা। সিসিটিভির পাশাপাশি নজরদারি থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আমাদের 4000-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায়, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে। 16 ডিসেম্বর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের এই প্রধান ফটক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। জুলাই আগস্টের আন্দোলনে হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা আপিল করার কথা হয়েছে বলে নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী MH তামিম। 2024 সালের 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে কথোপকথন
কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেওয়ার মনোবাসনা জানায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার উস্কানি ও আদেশের পর রংপুরে আবু সাইদকে গুলি করে পুলিশ। এই মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন বলছে তারা যে অপরাধ করেছেন তাদের মৃত্যুদণ্ড হওয়াই উচিত। এর কম সাজায় ন্যায় বিচার হয়নি। আগামী 2 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি হওয়ার বিধান রয়েছে ট্রাইব্যুনাল আইনে, আর আগেই নিষ্পত্তি হওয়ার আশা প্রসিকিউশনের। আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে উন্নীত করার জন্য, ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি 8টি গ্রাউন্ডে। আপিল নিষ্পত্তির জন্য একটা শুনানি হবে, তার জন্য আমাদের আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে, যত দ্রুত সম্ভব। যেহেতু আইনে 60 দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবেন। জুলাই আগস্ট রাজধানী চানখানপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন করছেন প্রসিকিউশন। 23 কর্মদিবসে মোট 26 জন সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তারাও। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদও সাক্ষ্য দেন। এই মামলার আসামি সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেনের পক্ষে আরশাদ সহ 3 জন সাফাই সাক্ষী দেন। 8 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 4 জন। 2024 সালের 5 আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনাইদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসলামুল হক ও মানিক মিয়া নিহত হন। চলতি বছরের 14 জুলাই 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক 2 মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এর মধ্যে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রক্তক্ষয়ী নির্বাচন উপহার দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে 5 দফা দাবি তুলে ধরেন। এতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে পদত্যাগের দাবি তুলে ধরেন। এছাড়া ফ্যাসিবাদের প্রত্যক্ষ দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, আওয়ামী লীগ ও 14 দলের কোনো নেতাকর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে পরিপত্রের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। 4 দিনের মাথায় এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে একটা তথ্য আমরা ঠিকমতো পাই নাই। কোনো যারা হামলাকারী তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। একটা ভঙ্গুর রাষ্ট্রের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এরকম পরিবেশ যদি থাকে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের লাশের নির্বাচন উপহার দেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। দেশে উপযুক্ত প্রতিষ্ঠান না থাকায় পাইলট হবার স্বপ্ন পূরণ হচ্ছে না বহু তরুণের। হাতে গোনা 2-1টা ট্রেনিং স্কুল থাকলেও সেগুলো চলছে ধুকে ধুকে। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে সম্ভাবনাময় পেশাটি। এসবের মাঝে মেধা আর ভালো ফলাফলধারীদের বিনা খরচে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে প্রশিক্ষণের মাধ্যমে পাইলট হওয়ার সুযোগ আছে বাংলাদেশে। এক্ষেত্রে পূরণ করতে হয় কিছু শর্ত। আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো অনেক তরুণের অন্যতম পছন্দ পাইলট হয়ে আকাশে ওড়া। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এই রাফিউল আর নওশিন সারার মতো অনেকে বেছে নিতে চান চ্যালেঞ্জিং এই পেশাটি। প্রশ্ন হচ্ছে, কোথায় মিলবে সেই সুযোগ? একসময় তেজগাঁ বিমানবন্দর এলাকায় ছিল বাংলাদেশ ফ্লাইং একাডেমি। বন্ধের পথে বেসরকারি আড়িরাং। অনেকটাই ধুকে ধুকে চলছে আরেক প্রতিষ্ঠান গ্যালাক্সি। এমন বাস্তবতায় চাহিদা অনুযায়ী পাইলট সংকট নিয়ে চিন্তিত এভিয়েশন বিশেষজ্ঞরা। আমাদের পাইলটের চাহিদা তো যথেষ্ট আছে, কিন্তু আমাদের পাইলটের যোগান দেওয়ার মতো যে
ফ্লাইং ইনস্টিটিউট থাকা দরকার, সেগুলো নেই এখন ভার্চুয়ালি। আগে অ্যাটলিস্ট কাগজে কলমে হলেও ভালো ছিল, আরিরাঙের থেকে পাইলট আসতো, বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে পাইলট আসতো, গ্যালাক্সির থেকে আসতো। এখন বাংলাদেশ ফ্লাইং একাডেমি নন এক্সিস্টেন্ট, আরিরাং নন এক্সিস্টেন্ট, কাগজে কলমে গ্যালাক্সি আছে, কিন্তু তাদের থেকে যে পাইলট আউটপুট হয় সেটা দেশের ডিমান্ডের জন্য উপযোগী না। আমি যখন একটা পাইলট আনতে যাই, আমাকে একটা $5,000 $6,000 বেতন দিতে হয় একজন পাইলটকে। আমি নিজে তৈরি করতে পারতেছি না, বা তৈরি করতে হলে আমাকে বিশাল একটা সময় দরকার হচ্ছে। এই ছেলেটা যদি আমার দেশে চাকরি নাও পায়, বিদেশে গিয়ে সে ফরেন কারেন্সি আর্ন করবে, এবং সেই আর্নটা বাংলাদেশের জন্য সুবিধা হবে। আমরা তো সারা বছর খালি শ্রমিক পাঠাই। ভবিষ্যৎ চিন্তা এবং কয়েকগুণ বেশি বেতনে বিদেশি পাইলটের নির্ভরশীলতা কমাতে বিকল্প পথে হাঁটতে শুরু করেছে বেসরকারি ইউএস বাংলা। বিমান বাহিনীর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। দক্ষ ইনস্ট্রাক্টরদের মাধ্যমে চলছে প্রশিক্ষণ। তাদেরই একটি পাইলট ব্যাচ সফল প্রশিক্ষণ শেষে কাজ শুরু করেছেন বাংলাদেশে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, সো ওই ড্রিম ফলো করে দেন পথ চলা। ইউএস বাংলা একটি ক্যাডেট প্রোগ্রাম করে, যেটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম। সেখান থেকে আমি ওদের সাথে ট্রেনিং করেছি, দেন এখন ওদের সাথে ফ্লাই করছি। অনেক ভালো, অনেক এনজয়িং। ইনিশিয়ালি হচ্ছে আমাদের ইউএসতে পাঠানো হয়েছিল, ওখানে 11 মাস লেগেছে। দেন আসার পর বাংলাদেশে এসে লাইসেন্স কনভার্সন এগুলো করে আরও 6-7 মাস পর এখন হচ্ছে আমি ফ্লাই করছি ইউএস বাংলাতে। আমরা সব ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট ফ্লাই করতাম, লাইক ম্যাক্সিমাম এইজ ছিল 5 বছর এরকম। আর আমাদের সব গ্লাস ককপিট ছিল, সো এটা হচ্ছে অনেক হেল্পফুল ছিল ওখান থেকে এখানে কনভার্সনের জন্য। পুরো ট্রেনিং কস্টটা ইউএস বাংলা থেকে বিয়ার করা হবে ইনিশিয়ালি, সো নিজে থেকে কোনো টাকা তো দিতে হচ্ছে না। মেধাবীদের বাছাই করে নিজস্ব খরচে প্রথম ধাপে 100 নতুন পাইলট তৈরির কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে ইউএস বাংলা। সদ্য এইচএসসি যারা পাশ করেছেন তাদের মধ্যে থেকে মেধাবী বেশ একটা কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই শেষ করে তাদেরকে আমরা বিদেশে, আমেরিকাতে এবং ইউরোপের বিভিন্ন দেশে আমরা ট্রেনিংয়ের জন্য পাঠাই। খুবই ব্যয়বহুল একটা বিষয়। সবার মেধা থাকলেও সেই সক্ষমতা হয়তো বা থাকে না। ইউএস বাংলা এই জন্যই কাজটা করেছে, যারা মেধাবী এবং যথেষ্ট মেধাবী যারা পাইলট হতে চাচ্ছেন এবং তারা পাইলট ফ্লাইংকে এজ এ ক্যারিয়ার হিসাবে নিতে চাচ্ছেন, তাদের জন্য একটা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। যথেষ্ট নিয়োগ যাচাই বাছাইয়ের পরে আমরা তাদেরকে বিদেশে সবচেয়ে ভালো ট্রেনিং সেন্টারে পাঠানোর চেষ্টা করছি, এবং তারা ভালো কর্মদক্ষতা জয়েন করে তারপর আলটিমেটলি এখানে আসছেন। পাইলট তৈরির পাশাপাশি উড়োজাহাজের প্রকৌশলী তৈরির জন্যও কাজ করছে প্রতিষ্ঠানটি। সফল প্রশিক্ষণ শেষে চাকরিরও নিশ্চয়তা দিচ্ছে তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে বন্ধ পাবনার সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর হাজার হাজার কেজি মাছের পোনা উৎপাদন হলেও 2006 সালের পর জবরদখলে নেয় প্রভাবশালীরা। এরপর প্রায় থমকেই যায় মৎস্য প্রজনন কেন্দ্রটির কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলমুক্ত হলেও স্থানটি পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। নতুন করে মৎস্য প্রজনন কেন্দ্রটি চালুর দাবি স্থানীয়দের। পাবনার সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র একসময় পাবনা ও আশপাশের জেলায় পোনা সরবরাহ করা হতো এখান থেকে। দীর্ঘদিন উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় এটি এখন পরিত্যক্ত ও জরাজীর্ণ। 1990 সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে উপজেলার নন্দনপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রজনন কেন্দ্রটি গড়ে তোলে মৎস্য অধিদপ্তর। প্রায় 37 বিঘা জমিতে 10টি নার্সারি, পুকুর খনন, ট্যাঙ্ক, সীমানা প্রাচীর নির্মাণ সহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়। চালু থাকা অবস্থায় প্রতি বছর হাজার হাজার কেজি পোনা উৎপাদন হতো প্রজনন কেন্দ্রটিতে। 2005 সালে পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য অধিদপ্তরের মধ্যে চুক্তি নবায়ন না হলে বন্ধ হয়ে যায় প্রজনন কেন্দ্রটি। 2006 সালে এটি ইজারা নেয় সাথিয়া উপজেলা মৎস্য উন্নয়ন সমবায় সমিতি। এরপর থেকেই শুরু প্রজনন কেন্দ্রের দুরবস্থা। বিগত সরকারের আমলে প্রজনন কেন্দ্রটি দখলে নিয়ে খামার গড়ে তোলেন তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন। পরবর্তীতে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে মৎস্য প্রজনন কেন্দ্রটির দখল ফিরে পায় পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন জায়গায় মাছের পোনাটা যাইতো,
হাসারি ছিল তো এই ধানি পোনা তৈরি হইতে। গরু বাছুর পালতেছে, পুষতেছে, মানুষের বেড়া বই লাগতেছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। সরকার যদি কারোর কাছে লিজ দেয় তাহলে মনে করেন যে ফেলা না রাখিয়া লিজ দেওয়াটাই ভালো হবে। মৎস্য কেন্দ্রটি পুনরায় চালু করা গেলে মাছের যোগান বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। যথাযথ নিয়ম মেনে আবেদনের আহ্বান পাউবো কর্মকর্তার। মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে স্যাররা যদি এটি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যদি পদক্ষেপ নেন, তাহলে অবশ্যই আমরা এখানে কারিগরি সহযোগিতা থেকে শুরু করে আমাদের সরকারের অন্যান্য যে মৎস্যবীজ উৎপাদন খামারগুলো আছে সেই খামারের আদলেই আমরা সেটি পরিচালনা করে সরকারের রাজস্ব আদায়ে অবদান রাখতে পারবো। প্রপার চ্যানেলে যদি তারা অ্যাপ্লিকেশন করে যে না এখানে আরো মৎস্য উৎপাদন করা সম্ভব বা তারা যদি নিতে চায়, তাহলে প্রপার চ্যানেলে করলে পানি উন্নয়ন বোর্ড এবং মৎস্যের ভিতরে একটা যৌথ চুক্তিনামায় তাদের হয়তো এটা নিতে পারে। পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারকের মধ্য দিয়ে কেন্দ্রটি আবার চালু হবে এমন প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। শীতকালকে একটু ভিন্নভাবে বোধ হয় হাঁস মৌসুমও বলা যায়। সারা বছর হাঁসের মাংসের চাহিদা থাকলেও শীতকালে বেড়ে যায় কয়েক গুণ। হোটেল রেস্তোরাঁয় ভিড় করেন রসন বিলাসীরা, বাজারে পড়ে যায় হাঁস কেনার ধুম। এসব হাঁসের সরবরাহের একটি বড় অংশ আসে হাওর, বাউর ও বিল অঞ্চল থেকে। গৃহস্থালির পাশাপাশি ছোট বড় খামারে যা পালন করা হয়। তবে উদ্যোক্তারা বলছেন খামার উন্নয়নে পর্যাপ্ত পরিকল্পনা আর উদ্যোগের অভাবও রয়েছে। প্রকৃতিতে হিম বাতাস, শীতের সন্ধ্যা উদযাপনে ভোজন রসিক বাঙালির যেন হাঁস চাই। আর তাই পরিবার বন্ধু বান্ধবের সাথে শহর থেকে কিছুটা দূরে 300 ফিটের এই নীলা মার্কেটে এসেছেন অনেকেই। পরীক্ষা শেষ তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম, তো এখানে যেটা হাঁসের মাংস পাওয়া যায় বা ট্রেডিশনাল টাইপের খাবার পাওয়া যায়, তো এই জন্য আমরা এখানে আর কি সময় স্পেন্ড করতে আসি। শীতে মোটামুটি হাঁস ভালোই চলে নীলা মার্কেটে, আমাদের নিঃসকালের সার্ভিসও মোটামুটি ভালো। মাটির চুলায় রান্না হাঁসের মাংসের সাথে ছিটপিঠার স্বাদ নিতে চায় সবাই। তবে শীত আসলে সেই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। সকাল থেকেই তাই রান্নার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করে রেস্তোরাঁর বাবুর্চি সংশ্লিষ্টরা। যারা ঘরে বসেই হাঁস উৎসব করতে চান তাদের ভরসা রাজধানীর কাঁচা বাজারগুলো। দেশি, বেজিং সহ বিভিন্ন জাতের হাঁস তুলেছেন দোকানিরা। দাম কিছুটা বেশি, সরবরাহ চাহিদার তুলনায় কম। দোনো বাচ্চা বলতে আবু হাঁস খাবো, তো হাঁস কিনা, তো এই জন্য কারণ বাজার আসা হাঁসের জন্য। তো আসলে আইসা দেখলাম হাঁসের দামটা একটু বেশি। আসলাম বাজারে, দেখে হাঁসের দামটা একটু বেশি, তারপরও কি করব, বাসা থেকে তো নিয়ে যেতে বলছে। দেশি হাঁসটাই পাবলিকে বেশি চয়েস করে বেশি, কারণ এটা স্বাদও বেশি, খাইতেও মজা। আবার অন্যান্য হাঁস আছে যেটা বেজিং হাঁস, ওটা আবার ব্রয়লার মুরগির মতো লাগে, ওটা তো চলে না। শীতকালে কাস্টমারের চাহিদা বেশি থাকে, কিন্তু উৎপাদন তুলনামূলক অনেক কম, তারপর দামটা অতিরিক্ত বেশি। রাজধানীতে এসব হাঁস আসে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ সহ চলনবিল আর হাওড়াঞ্চল থেকে। গৃহস্থালির পাশাপাশি ছোট বড় খামারিরা এসব হাঁস পালন করে মুক্ত পরিবেশেই। তবে এখনও খামার ব্যবস্থাপনা আর উৎপাদনশীলতায় খুব একটা প্রযুক্তির ছোঁয়া লাগেনি। কৃষি উদ্যোক্তারা বলছেন খামার উন্নয়নে রয়েছে টেকসই পরিকল্পনার অভাবও। খামারকে আধুনিক এখনো করা হয় নাই, ইন ফিউচার করার ইচ্ছা আছে। অন্যবারের তুলনায় এবার হাঁসটা একটু কম উৎপাদন করা হয়েছে, আমাদের আর্থিক সমস্যার কারণে হাঁস কম তুলতে পারছি। বাঙালি রসনা বিলাসে হাঁস নিয়ে আবেগের কোনো কমতি নেই। তবে দাম বেশি হওয়ায় হাঁস যেন এখনও ঠিক মধ্যবিত্ত আর সীমিত আয়ের মানুষের আহার হয়ে উঠতে পারেনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ রংপুরের নীলদরিয়া রক্ষণাবেক্ষণের অভাবে এখন ধ্বংসের পথে। রাজা নীলাম্বরের রাজধানীর পাশাপাশি পীর ইসমাইল গাজীর স্মৃতিচিহ্ন বিজড়িত স্থানটি নিয়ে কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের। এরই মধ্যে নীলদরিয়ায় 15 একর জমি চলে গেছে প্রভাবশালীদের দখলে, তবুও নীরব প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আর মাছের চাষের জন্য ইজারা দিয়ে দায় সেরেছে প্রশাসন। ওরে নীলদরিয়া আমায় দে রে দে ছাড়িয়া।
নীল আকাশ, স্বচ্ছ জলরাশি আর দুই পাড়ে সারি সারি সবুজের সমারোহ নিমিষেই মন শান্ত করে তোলে প্রকৃতির অপার্থিব এই সৌন্দর্য। বলছি নীল দরিয়ার গল্প। রংপুরের পীরগঞ্জের চতরায় অবস্থিত রাজা নীলাম্বর দেবের রাজকীয় রাজধানীর শেষ স্মৃতিচিহ্ন। শত্রুর আক্রমণ থেকে রক্ষায় রাজধানীর চারপাশে খনন করা হয়েছিল গভীর পরিখা। 1200 শতাব্দীর মাঝামাঝি প্রলয়ঙ্করী ভূমিকম্পে পরিখার এক পাশ ভরাট হয়ে যায়, দেবে যায় রাজধানীর সব ভবন। অবশিষ্ট 3 ধারের জলাশয় পরবর্তীতে হয়ে ওঠে নীল দরিয়া। দেখার জন্য আলছি, ঘুরতে ভালো লাগে। স্টিমার আছে, চতুর্মুরাদে নদী আছে। রাজা নীলাম্বরের এটা রাজপ্রাসাদ ছিল এবং কেউ বলে, কিছু লোক বলে যে এটা নাকি তার যুদ্ধক্ষেত্রে ট্রেনিং সেন্টার নাকি ছিল। রাজার সেই রাজধানী কালের পরিক্রমায় শুধু মলিনই হয়নি, সংরক্ষণের অভাবে এখন তা ধ্বংসের পথে। 93 একরের নীলদরিয়ার একটি অংশ প্রভাবশালীদের দখলে। নেই কোনো নিরাপত্তা বা লাইটিং, যত্রতত্র চোখে পড়ে ময়লার ছড়াছড়ি। এতে ক্ষুব্ধ দর্শনার্থীরা। সংস্কার যদি হতো, এই 93 একর একটা সরকারি খাস জায়গা যেখানে আছে, সেখানে সরকার শুধু নামমাত্র একটা ইজারা দিয়েই শেষ করে দিচ্ছে। অর্থ বরাদ্দ করে এবং পর্যটন শিল্প গড়ে তুলতে পারে, তাহলে এখান থেকে অনেক রাজস্ব আয় হবে। শুধু রাজার চিহ্নই নয়, নীলদরিয়ার সাথে জড়িয়ে রয়েছে কুরাইশ বংশের পীর হযরত শাহ ইসমাইল গাজীর স্মৃতিও। ইতিহাস ও ঐতিহ্যের স্মারক স্থানটির এমন দুরবস্থায় আশাহত গবেষক ও সংশ্লিষ্টরা। এটা যেমন আমাদের ইতিহাস এবং প্রত্নতত্ত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পাশাপাশি এর ইতিহাসটা যদি আমরা ছড়াই দিতে পারি সবার মাঝে, তাহলে এই অঞ্চলের অজানায় অনেক বিষয় আমরা জানতে পারবো। যেহেতু ইতিহাস ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত প্রভাবিত এবং গুরুত্বপূর্ণ এলাকা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি কর্মপরিকল্পনায় রাখবে ইনশাল্লাহ। এটি পুরাকীর্তি এবং পাশাপাশি প্রত্নতাত্ত্বিক খননের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। এই নীলদরিয়া শুধু ইতিহাসের প্রাচীনতম ধ্বংসাবশেষ নয়, এটি ইতিহাসের এক জীবন্ত পাঠশালা। এখনও এই নির্জনতায় কান পাতলেই শোনা যায় রাজা নীলাম্বরের সেই শাসনামলের গল্প। এখানকার সবুজে ঘেরা পরিবেশ আর রাশি রাশি জলাশয়ের নান্দনিক দৃশ্যের ঢেউয়ের পরতে পরতে আছে পর্যটনের অপার সম্ভাবনা। কিন্তু যুগের পর যুগ ধরে সরকারি উদ্যোগের অভাবে সেই সম্ভাবনা থমকে আছে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, নীলদরিয়া, রংপুর। অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে হামলার নেপথ্যে 2 বাবা ছেলে। তাদের নাম যথাক্রমে সাজিদ আকবর ও নাভিদ আকরাম। ধারণা করা হচ্ছে তারা পাকিস্তানি বংশোদ্ভূত, যাদের একজন গান ক্লাবের সদস্য ছিল অস্ত্র রাখার লাইসেন্সও। এদিকে এক হামলাকারীর মৃত্যু হলেও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এদিকে হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। তাদের মধ্যে শিশু, নারী ও পুলিশ কর্মকর্তা রয়েছে। গানের তালে তালে চলছিল উদযাপন, কেউ সপরিবারে, কেউ বা আবার বন্ধু বান্ধব সহকারে। হঠাৎ করেই পাল্টে যায় পরিস্থিতি। শুরু হয় এলোপাতারি গুলি। প্রাণ বাঁচাতে সৈকত জুড়ে ছুটোছুটি শুরু হয় হাজারখানেক মানুষের। ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুকায় চালানো এই হামলার পেছনে রয়েছে 2 বাবা ছেলে। ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীদের গুলিতে যাদের একজনের মৃত্যু হয়, অন্যজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে তাদের একজন গান ক্লাবের সদস্য ছিল অস্ত্র রাখার লাইসেন্সও। একাধিক গণমাধ্যমের দাবি তারা পাকিস্তানি বংশোদ্ভূত। অনেক সাহসিকতার কথা শুনতে পাচ্ছি। তাদের সবার প্রতি কৃতজ্ঞ। অভিযান চালু আছে, তদন্তও চলছে। যেটা গুরুত্বপূর্ণ তা হলো অস্ত্রধারী 24 বছর বয়সী একজন পুরুষ, যিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে। এদিকে হামলাকারীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। চলছে তদন্ত। দরকারি সকল পদক্ষেপ নেবে অস্ট্রেলিয়া, এমন মন্তব্য প্রধানমন্ত্রীর। ইহুদি বিদ্বেষ নির্মূল করতে যা যা প্রয়োজন তাই করব। এটি একটি অভিশাপ, একসাথে তা দূর করবই। অস্ট্রেলিয়া কখনো বিভাজন, সহিংসতা বা ঘৃণার কাছে নতি স্বীকার করবে না। জাতি হিসেবে আমাদের বিভক্ত করা যাবে না। অস্ট্রেলিয়ার 3 দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি।
অনিক রহমান, যমুনা নিউজ। অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলার জন্য ফিলিস্তিনকে দায়ী করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এক ভাষণে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তই দেশটিতে সন্ত্রাসবাদ উস্কে দিয়েছে। সন্ত্রাসবাদকে নির্মূলে ফিলিস্তিন এবং হামাসকে ধ্বংসের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মের হানুকা অনুষ্ঠান চলাকালে হয় হামলা। এ ঘটনার পর থেকে আলোচনায় অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম ইস্যুটি। এরই মধ্যে হামলাকারী হিসেবে উঠে এসেছে 2 মুসলিমের নাম। ফলে এই ইস্যুতে সরব হয়ে উঠেছে ইসরায়েল। এমনকি হামলার জন্য সরাসরি ফিলিস্তিনকেও দায়ী করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর দাবি, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইহুদি বিদ্বেষ বেড়েছে অস্ট্রেলিয়ায়। 3 মাস আগে আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলাম। সেখানে বলেছিলাম, অস্ট্রেলিয়া সরকার যে নীতিতে চলছে তা ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছে। আপনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছেন, এর অর্থই হলো আপনি হামাসকে সহায়তা করছেন। এ সময় ফিলিস্তিন এবং হামাসকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে আখ্যা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, সমূলে এর উৎপাটন না করা হলে সন্ত্রাসবাদ বন্ধ হবে না। ইহুদি বিদ্বেষ একটি ক্যান্সারের মতো। এই ইস্যুতে বিশ্ব নেতারা যখন নীরব থাকেন তখন তা ছড়িয়ে পড়ে। এটি ধ্বংস করতে হলে আপনাকে সন্ত্রাসবাদের কেন্দ্রে আঘাত করতে হবে। গেল 21 সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।